ওকে আঁকড়ে ধরে বললেন, এত বড় মেয়ের গায়ে হাত তুললেন আম্মা? জয়নব রাগে থরথর করে উঠলেন। বৃদ্ধার দাঁড়িয়ে থাকার শক্তি নড়বড়ে। তনিমা ছুটে এসে আগলে ধরলেন ওনাকে। রেহুন মা বললেন, আম্মা আম্মা আপনি শান্ত হন, বাচ্চা মানুষ না বুঝে করে ফেলেছে হয়তো, আপনি একটু ঠান্ডা করুন মাথাটা। অয়ন দুই ভ্রু তুলে বলল, বাচ্চা? সিরিয়াসলি? ছোট মা, যে কাজের জন্য এতক্ষণ তুমি তুষিকে যা নয় তাই শুনিয়েছিলে, সে একই ব্যাপার আইরিনের জন্য বাচ্চামি হয়ে গেল। ইট অফ অ্যাবাউট লিকিটিজন, তাই তো? আরিন আমাদের বাড়ির মেয়ে, তাই ওর অন্যায়টা বাচ্চামো। আর তুষি তোমার চোখের রাস্তার মেয়ে, তাই ও চোর। বাহ, দারুণ। রেহনুমার সংকীর্ণ আদল আরো ছোট হয়ে গেল। উত্তর নেই। মাথা নুয়ে নিলেন আস্তে। তনিমা রেগে রেগে বললেন, এটা তুই কেন করলি আইরিন? এর আগে একবার ওয়াশরুমে সাবান ঘষে রেখে এলি, তাতে তাতে পিছলে পড়ে প্রায় মাসখানেক মেয়েটা পা নিয়ে ভুগলো। সেই কথা আমি কাউকে বলিনি, কিন্তু আজ আজ আবার হার রেখে এসেছিস ওর ঘরে। তুষি তো তোকে কখনো একটা বাজে কথাও বলেনি, তাহলে শুধু শুধু ওই মেয়েটার পেছনে লেগে কি মজা পাস তুই? আইরিন কাঁদছে। চোখের পানি নাকের পানি সব মিলেমিশে একাকার। এভাবে নিজের জালে নিজেই ফেসে যাবে যদি জানতো আগে। শওকত অবাক হয়ে বললেন। উষা বলল, তুষি তোমার চক্ষুশূল, তাই না আপু? যাতে সবাই মিলে ওকে বাড়ি থেকে বের করে সেজন্য এসব করেছো। ছি, কত খারাপ হলে একটা মানুষ এরকম করতে পারে। তোমাকে নিজের কাজিন ভাবতেও লজ্জা করছে আমার। আইরিন ফুঁসে উঠল মৃদু স্বরে। ইউষা! পাল্টা তেতে উঠে সেও। চোখ পাকাচ্ছ কাকে? আমি তোমাকে ভয় পাই নাকি? তুমি আর তোমার মন যে কতটা বিকৃত সে তো সবার কাছে প্রমাণ হয়ে গেছে। শুধু শুধু সবাই মিলে এতক্ষণ তুষিটাকে যাতা শোনাচ্ছিল। আর আমার আম্মু, সে তো এক কাঠি ওপরে, যে যা বলে তাই শোনে। একেবারে তুষির জন্ম পরিচয় নিয়েও বলে ফেলেছে আজকে। অথচ যে সত্যিকারের খারাপ তাকে কেমন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো। আমার মা যে কেন বড় মা হলো না। রেহনুমা হতবুদ্ধি হয়ে বললেন। তুষা, এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? মেয়েটা উত্তর করল না। অভিমানে টলটলে চোখ নিয়ে মুখ ঘুরিয়ে রাখল। আইরিনের ক্ষুব্ধ নজর পড়ল তুষির দিকে। কেমন হা করে মেয়েটা শুধু ইয়াসিরকে দেখছে। ওই চাউনি, ওই তাকানোর মানে আইরিন বোঝে। ফুটন্ত জল গায়ে পড়ার মতো অনুভূতিতে ক্ষেপে গেল সে। দিককাল ভুলে হুমকি ছুড়ল অমনি। সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে দেখে খুব মজা পাচ্ছ তাই না? তোমাকে আমি দেখে নেব তুষি, আমি। তার কথার মাঝে গর্জে উঠলেন শওকত। আইরিন! মেয়েটা কেঁপে ওঠে। তুষির দিকে তাক করা আঙ্গুলটা ভেঙে আসে নিচে। শওকত রাগে এক শেষ হয়ে বললেন, বেয়াদব মেয়ে, অন্যায় করে আবার বড় গলায় কথা বললে হচ্ছে। এক থাপড়ে তোমার সব দাঁত আমি ফেলে দিব। আসুক তোমার মা। তুষিকে ঘাড় ধরে বের করে আর কথা বলছিলে না? এবার তোমার মাকে বলবো তোমাকে কান ধরে এই বাড়ি থেকে হির হির করে টেনে নিয়ে যেতে। লজ্জায় অপমানে জর্জরিত আইরিনের মাটিতে মিশে যাওয়ার দশা হলো। শওকত ধমকে বললেন, যাও ঘরে যাও, আর এক মুহূর্ত তোমাকে চোখের সামনে দেখতে চাই না আমি। আইরিন সত্যি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছুটতে নিল ঝড়ের বেগে। সহসা নির্দেশ ছুড়ল ইয়াসির। দাঁড়াও। মেয়েটা থামল। সকলের উৎসুক চাউনির সাথে নিজেও ঘুরে চাইল পেছনে। ইয়াসির ফের তার জায়গায় গিয়ে বসেছে। নিরেট আওয়াজ স্বাভাবিক খুব। ইয়াসির ফের তার জায়গায় গিয়ে বসেছে। নিরেট আওয়াজ স্বাভাবিক খুব। সুস্থির বলল, তুষিকে হাত তুলেছিল না তুমি? এবার ক্ষমা চাও ওর কাছে। আইরিন বিমূর্ত বনে বলল, তুষির কাছে ক্ষমা চাইবো আমি? অয়ন বলল। হ্যাঁ চাইবি। তুই বড় বাড়াবাড়ি করেছিস আইরিন। আমরা সবাই থাকা সত্ত্বেও ওর গায়ে হাত তুলতে তোকে কে বলেছিল? যা সরি বল।
ইয়াসির কপাল কুঁচকে বলল, হোয়াট সরি অয়ন? এটা ফ্রেন্ড সার্কেলের টিপিক্যাল ভুল বোঝাবুঝি হয়নি যে একটা সরিতে সব মিটে যাবে। আইরিন, তুষির পা ধরে ক্ষমা চাও। মেয়েটার মাথায় বাজ পড়ল। তুষির জিভ বেরিয়ে এলো এক হাত। এই রে, একদম পা ধরে? আইরিন কিংকর্তব্য বিমূঢ় বনে বলল, আমি ওই বস্তির মেয়ের পা ধরে ক্ষমা চাইবো? আমি? ইয়াসির দাঁত খেঁচে বলল, জাস্ট শাট আপ আইরিন। ও বস্তিতে বড় হলে মানুষকে ততটা সম্মান করতে জানে যতটা একটা ভদ্র ঘরের সন্তান হয়ে তুমি শিখতে পারোনি। এত কথা বলতে ভালো লাগছে না, যা বললাম করো। আইরিন জায়গা ছেড়ে নড়ল না। ওই দাঁড়িয়ে থাকায় ভীষণ জেদ। তুরন্ত দুম করে উঠে দাঁড়ালো ইয়াসির। সে তোরে পেছন দিকে পড়ে গেল সোফাটাও। হুঙ্কার ছুড়ল স্থূল স্বরে। আই সেইড অ্যাপোলোজাইজ টু হার। সিংহের ন্যায় গর্জনে পিলে শুদ্ধ চমকে ওঠে তরুণীর। দুটো লাল চোখ দেখে মুখখানা সাদা হয়ে যায়। পরপর জলে ভেজা দৃষ্টি নিয়ে শওকতকে ডাকল সে। মামা? ভদ্রলোক নিরুত্তর। যতটা অবজ্ঞা নিয়ে তুষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ততোধিক ঘৃণায় চোখ জোড়া সরিয়ে নিলেন এবারও। প্রত্যেকে নিশ্চুপ, যেন মৌনতায় সকলে একমত তারা। এমনকি চামড়া ঝুলে পড়া জয়নবের বৃদ্ধ চিবুকও কেমন শক্ত হয়ে বসেছে। আইরিনের বুক ভেঙে এলো দুঃখে। বুঝে নিল তার কাছে আর কোনো উপায় নেই। ইয়াসির যখন বলেছে ক্ষমা চাইতে হবে, ধীর পায়ে এসে তুষির সামনে দাঁড়ালো সে। অথচ অবস্থা দুরূহ তুষির। বিচলিত চোখে বারবার দেখছে সবাইকে। ও কী করবে বুঝতে পারছে না। আইরিন সিক্ত নয়নে চিকোর মুখের দিকে চাইল। অক্ষিকূটের আনাচে কানাচে আগুনের ফুলকি ছুটে এলো সবেকে, যার সবটুকু উষ্ণতা তুষির ওপর ঢেলে দিতে ভেতরটা রসে চেঁচিয়ে বলল, এই অপমান আমি কোনোদিন ভুলবো না তুষি, কোনোদিন না। ও নিচু হতে গেলে দুহবাহু ধরে ফেলল তুষি। ক্ষমা চাইতে হবে না, যাও তুমি যাও। ইয়াসির ধমকে উঠল কর্কশ কণ্ঠে। চুপ করে দাঁড়াও, তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি। তুষি মিউয়ে এলো। আচ্ছা বিপাকে পড়েছে সে। আইরিন বয়সে ওর বড়। এত পড়াশোনা জানা ভালো ঘরের মেয়েটা ওর মতো মানুষের পা ছুবে, কিন্তু ইয়াসিরের কাঠস্বরের বিপরীতে উচ্চবাচ্য করতে পারল না। আইরিন দুই হাঁটু গেড়ে মেঝেতে বসল। এক হাত বাড়িয়ে পা ধরতে আরও শক্ত হয়ে গেল তুষি। মুঠোতে খামচে ধরল কামিজ। আইরিন কটমট করে বলল, সরি। ইয়াসিরের কণ্ঠে অসন্তোষ। বাংলা জানো না? বাংলায় বলো। আইরিন চোখ বুজে দম নিল। অনিচ্ছায় অনীহায় থেমে থেমে বলল, আমাকে মাফ করে দাও। কথা শেষ হতেই তুষি পিছিয়ে গেল দুপা। ব্যগ্র হয়ে বলল, দিয়েছি, ওঠো প্লিজ। ইয়াসির সদর্পে বলল, এরপর থেকে কাউকে অসম্মান করার আগে আজকে নিজের এই অসম্মানটা মনে রেখো আইরিন। কুকুরের লেজ না হলে আই থিঙ্ক তুমি ঠিকই শুধরে যাবে। আইরিনের চোখে আগুন। দাঁতে দাঁত চেপে গিলে নিল সবটা। তারপর আস্তে ধীরে উঠে ঘরের পথ ধরল। শওকত আক্ষেপ করে বললেন, কত বড় ভুল হয়ে গেল, না জেনে না বুঝে তুষিকে কত ছোট বড় কথা। ইয়াসিরের পুরোটা শোনার ধৈর্য নেই। কথার মাঝেই সোজা বেরিয়ে গেল বাড়ি থেকে। তক্ষুনি ওপাশ থেকে বিদ্যুতের মতো ছুটে এলো ইউষা। দু হাতে তুষিকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তার আর্দ্র স্বরেও প্রফুল্লতা মিশে। আমি জানতাম তুষি তুমি আমার কথা ফেলবে না, আমি জানতাম। তুষি সেসব শুনল কিনা কে জানে। তার মুড়ের ন্যায় নয়নতারা ইয়াসিরের প্রস্থান পথে আটকে। বুট পরা ওই প্রতিটি কদমের সাথে বুকের গতি কেমন করে বেড়ে এলো হঠাৎ। তুষি টের পেল হৃদয়ের এই তাল হারানো ধুকপুক ধুকপুক করে তাদের নেচে ওঠার শব্দ খোয়ানো বহুদূর। হ্যাঁ, কাঁপছে, আজ বুক কাঁপছে তুষির। সেই সাথে বেহালার এক সুর এসে কানের কাছে বলছে,
বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। সৈয়দ নিবাসের প্রাচীর হতে থমথমে ছায়াটা এখনো যায়নি। সব কিছু পিনপত্ত নীরবতার ন্যায় নিশ্চুপ, অথচ কেমন আশ্চর্যজনকভাবে তুষি ভীষণ স্বাভাবিক হয়ে গেল। একটু আগে যে সাংঘাতিক এক ঝড় বয়েছে ওর ওপর, চেহারায় তার চিহ্ন মাত্র নেই। তখন সন্ধে, মাগরিবের আজান পড়েছে, কিছুক্ষণ হবে। তুষি বই খাতা গোছাচ্ছিল, তক্ষুনি ঘরে ঢুকলো ইউষা। হন্তদন্ত পায়ের শব্দে ফিরে চাইল তুষি। চেনা মানুষ দেখে সে আগের মতো হাসলো। সে স্ফূর্ত গলায় বলল, আরে তুমি চলে এলে, আমি আরও পড়তে যাব ভাবছিলাম। বিস্মিত ইউষার চোখ জোড়া কপালে উঠে যায়। অবাক কণ্ঠে বলে, তুমি আমার উপর রেগে নেই? রাগ কই না তো, রাগ করবো কেন? তুষির এই অনাকাঙ্ক্ষিত সহজ কথাবার্তা ইউষা মেনে নিতে পারল না। নিশ্চয়ই মেয়েটা প্রচণ্ড কষ্টে এমন পাথরের মতো করছে। ভেতর ভেতর নির্ঘাত খুব অভিমান করেছে তুষি। অবশ্য করবে নাই বা কেন, ইউষাও তো বাড়ির সবার মতো ভুল বুঝলো ওকে। তনিমা, শওকত, জয়নব প্রত্যেকে ক্ষমা চাইলেও ইউষার মুখ নেই ওসবের। তনিমা, শওকত, জয়নব প্রত্যেকে ক্ষমা চাইলেও ইউষার মুখ নেই ওসবের। তুষির সাথে এই বাড়িতে সব থেকে বেশি মেলামেশা ওর, অথচ ওই ওকে বুঝল না। নিজের প্রতি এক ছটায় নিরাশায় ইউষার চোখ ভিজে এলো। তাকে ঠায় দাঁড়িয়ে রেখে কাছে এসে দাঁড়ায় তুষি, বাহু ধরে থাকে। এই উইশা কি হলো? বাহু ধরে রাখে। তুরন্ত হু হু করে কেঁদে উঠল মেয়েটা। ভেজা জড়ানো স্বরে বলল, তুষি, তুষি, আম সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি যে কিভাবে তোমাকে অবিশ্বাস করলাম, আমার এখন নিজের উপরে খুব রাগ হচ্ছে। বিপরীতে চমৎকার করে হাসল তুষি, বলল, বোকা মেয়ে, তুমি এই জন্য কাঁদছো? আমি তো বললাম আমি রেগে নেই। না, মিথ্যা বলছো। কেন রেগে থাকবে না তুমি? তোমার এত বড় বিপদে বন্ধু হয়েও আমি পাশে দাঁড়াতে পারিনি। আমার সাথে তো তোমার কথা বলাই উচিত না। ধুর, কি যে বলো তুমি কি ভুল কিছু করেছো? আর 5টা মানুষ যা করতো, আমাকে যা ভাবতো, তুমিও তাই ভেবেছো। এখানে তোমার কোনো দোষ নেই উইশা। আমি যে চোর এটা তো সত্যি, আর চোরকে চোর ভাবা অন্যায় কবে থেকে হলো? ইউষা ঝরঝর করে কেঁদে উঠল ফের। তুষির চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না উইশা, আমার সত্যিই তোমার ওপর কোনো অভিযোগ নেই। তুমি জানো এই বাড়িটা আসার পর আমি কতবার এটা ওটা চুরি করতে গিয়েছিলাম, শুধু ওই বিটকেলের ভয়ে পিছিয়ে এসেছি। আবার ভাবতাম বাইরেই তো যেতে পারি না, চুরি করে কি করব? আর সত্যি বলতে খারাপকে সবাই খারাপই তো ভাববে। আমি চুরি করতাম, তাই চুরির প্রথম তীর আমার দিকেই এসেছিল। এটা আহামরি কোনো ব্যাপার নয়। তুষি চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলল। ব্যস্ত ওর হাত দুটো মুঠোয় ধরল ইউষা, কেঁদে কেঁদে বলল, আমি আর কখনো এমন করব না তুষি, আর কোনোদিন অবিশ্বাস করব না তোমাকে। তুমি দেখো, এরপর থেকে যা ঘটবে, যা হবে, সব বিপদে ভাইয়ার মতো করে তোমার পাশে থাকবো। আমি ভাইয়ার মতোই লড়বো তোমার হয়ে, দেখো তুমি। তুষির কথার বান হারিয়ে গেল। হাসি হাসি দৃষ্টি যুগল স্পন্দন খোয়ালোর সাথে সাথে। চোখের পর্দায় ভেসে উঠল সকালের সেই দৃশ্যরা। ইয়াসিরের অমন দরাজ স্বর, সদর্পে ঘোষণা করা, তুষি আমার স্ত্রী। ইউষা হাত ধরে ঝাঁকালো। কি হলো বলো কিছু। তুষি নড়ে উঠে বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, এখন এসব নিয়ে চাপ নিও না তো। সাথে সিক্ত গালচোরা মুছে দিল ফের। ইউষা বাচ্চাদের মতো বলল, তাহলে আমরা আবার আগের মতো তো? হেসে ফেলল তুষি, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, অফকোর্স। এমন সামান্য কারণে আমাদের বন্ধুত্ব পাল্টে যাবে নাকি? তোমার ওই পেতনি বোনের এখনো এতটাও ক্ষমতা হয়নি, বুঝলে?
ইউষার চপচপে মুখখানায় এতক্ষণে আলো দেখা গেল। ঠোঁট মেলে হাসল সেও। পরপরই রেগে মেগে বলল, আইরিন আপুর উপরে আমার যা রাগ উঠেছিল তখন, ইচ্ছে করছিল মেরে চাপার শব্দাত ফেলে দিই। কত বড় খারাপ দেখলে। তুমি আগে চুরি করতে, তাই এই ব্যাপারে যে তোমাকে ফাঁসানো খুব সোজা সেটা বুঝে অমন একটা কাজ করেছে আপু। ভাগ্যিস ভাইয়া ছিল, কি যে হতো না হলে। এমন করে ওর পেট থেকে কথা বের করতে আমি তো পারতামই না। আর লজ্জাও নেই জানো, এত বড় একটা কাণ্ডর পরেও কেমন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি হলে তো দরজায় খিল দিয়ে বসে থাকতাম, ওখানে গলে পচে মরে গেলেও জীবনেও আর বাইরে আসতাম না। ইউষা মাথা নেড়ে নেড়ে সব কথা বলছে, তবে তুষির মনোযোগ তরিটা নিখোঁজ হলো কুল হতে। বিড়বিড় করলো আনমনে। ভাগ্যিস ছিলেন উনি, ভাগ্যিস। তুষির সন্ধ্যে থেকে ওত পেতেছিল ইয়াসিরের বাড়িতে ঢোকার, অথচ ঘড়িতে 9টা ছাড়ালো। জনাবের এখনও খবর পাওয়া যায়নি। অন্য সময় তো 9টার আগেই ফেরে। আজ কি হলো? মেয়েটা আরেকবার পর্দা সরিয়ে বাইরেটা দেখল। কেউ সদর দরজা দিয়ে ঢুকলে এখানে দাঁড়িয়েই দেখা যায়। না, আসেনি। তুষিকে নিরশ্চিত্তে বিছানায় পা ঝুলিয়ে বসল। টেবিলের ওপর একটা ছোট্ট ঘড়ি আছে, এটা ইউষার দেওয়া। ছুটতে থাকা কাঁটাগুলোর দিকে ব্যগ্র নয়ন তুলে বারবার দেখছিল সে। এর মাঝেই সেই মহেন্দ্রক্ষণ এলো। চেনা বুটের শব্দে সচকিত হয়ে মাথা তুলল মেয়েটা। পরপরই ছুটে এলো ঝড়ের মতো। অল্প একটু পর্দা সরিয়ে মাথাটা বের করে উকি দেয় তুষি। ইয়াসির এসেছে। সদর দৌড় লক করে রওনা করেছে ঘরের পথে। তনিমা সোফায় বসেছিলেন, হাতে সুই সুতো। ওকে দেখেই বললেন, ভাত বাড়বো? ব্যস্ত হাতের কাজ ফেলে রান্নাঘরে ছুটলেন রমণী। তুষিও আর থামল না, পিছু পিছু এসে রান্নাঘরে দাঁড়ালো। তনিমা তাড়াহুড়ো করে কফির জন্য পানি বসালেন। একেবারে কাপে ঢালা থেকে চামচ নাড়া অবধি দাঁড়িয়ে রইল তুষি। সবটা সে মনোযোগ দিয়ে দেখেছে। তারপর মাথা নেড়ে ভাবল, কফি তাহলে এভাবে বানায়। তনিমা কাপ নিয়ে ফিরতেই দুজন মুখোমুখি হলো। অমনি তুষি শিরদাঁড়া সোজা করে ফেলল। ভদ্রমহিলা থমকালেন প্রথমে, পরপরই ঠোঁটে হাসি টেনে বললেন, কি তুষি, কিছু লাগবে? তুষি একবার কফির দিকে, পরের বার ওনার মুখের দিকে চাইল। মেয়ের সুকোমল চেহারায় বিস্তর জড়তা। আবদার ছুড়ল মিনমিন করে, এটা আমি নিয়ে যাই। তনিমা যেন আকাশ থেকে পড়লেন। তুমি নিয়ে যাবে? চিবুক নামিয়ে মাথা নাড়ল তুষি। মেয়েটার এই আচমকা লজ্জা লজ্জা ভাব দেখে তনিমা আশ্চর্য হন। পর মুহূর্তে ঠোঁট চেপে হাসলেন তিনি। ছোট্ট ট্রেটা বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা নিয়ে যাও, তবে সাবধানে, খুব গরম কিন্তু। তুষি খুশি হয়ে গেল। কফিটা নিয়েই চড়ুই পাখির মতো স্ফূর্ত গতিতে পা বাড়ালো তড়িৎ। তনিমা শ্বাস টেনে হাসলেন। কেন যেন মনে হচ্ছে এই দূরত্ব কমার আর বিশেষ দেরি নেই। খুব ঘনিষ্ঠে আসছে ওদের কাছে আসার মৌসুম। ইয়াসিরের মাথা ব্যথা জোরালো। বাইরের অতিরিক্ত রোদ আর গরমে পুরো দোস্তর মাইগ্রেন জেঁকে বসেছে। শরীরের ছুটন্ত ক্লান্তিটাও যেন এক ফোঁটা থামছে না। গায়ের ইউনিফর্ম নিয়ে সোজা এসে বিছানায় শুয়ে পড়ল সে। ঘরে তখন ডিম বাতি জ্বলছে। খোলা জানালার ওপাশ হতে যতটা আলো ফিনকিরে আসছে তাতেও সব স্পষ্ট দেখা যায়। সে সময় নরম পায়ে দোরগোড়ায় এসে থামল তুষি। কফি নিয়ে তো এলো, কিন্তু ভেতরে ঢোকার সাহসে কুলোচ্ছে না। বিটকেলটা গতবার কেমন কড়া করে বলেছিল, এখন যদি রেগে মেগে গুলি করে দেয়। চিন্তায় নুয়ে পড়তে পড়তেও সোজা হলো তুষি। বুক টান টান করে ভাবল, আমি তো আর এমনি এমনি আসিনি। কফি দিয়ে ওনার উপকার করতে এসেছি। উপকারীকে নিশ্চয়ই উনি কিছু বলবেন না। ঠোঁট ফুলিয়ে দম ফেলে ঝট করে ঢুকে পড়ল তুষি। চোখ জোড়া প্রথমে গিয়ে খাটের ওপর পড়ল। লম্বালম্বি শুয়ে থাকা মানুষটাকে দেখে থতমত খেল এক চোট।
ইয়াসিরের চোখ বন্ধ, কপালের ওপর পেশিবহুল ডান হাতটা আড়াআড়িভাবে রাখা। তুষি কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ দোনামোনা করে এগিয়ে এলো, কিন্তু যত সামনে আসছিল কেমন আশ্চর্য রকম